নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক প্রচেত গুপ্তর লেখা গল্প অচেনা। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তমালের বুক ঢিপঢিপ করছে, গলা শুকিয়ে যাচ্ছে, অবস্থা প্রায় দমবন্ধের মতো। ঠাকুর দেবতায় তেমন ভক্তি নেই তমালের। 27 বছর বয়সে ঠাকুর দেবতায় বেশি ভক্তি না থাকাটা আশ্চর্যের কিছু নয়, কিন্তু আজ তমালের মনে হচ্ছে কাজটা ঠিক হয়নি। থাকা উচিত ছিল, অবশ্যই উচিত ছিল। মনে মনে দেবতাদের ডাকার চেষ্টা করলো সে। যদি এই বিপদের হাত থেকে তাকে কেউ রক্ষা করতে পারে, সেই ঈশ্বরই পারবেন। কিন্তু অবস্থা এতটাই খারাপ যে এই মুহূর্তে দেবতাদের একটা নামও মনে পড়ছে না, বরং মন্টু, ঝন্টু, লালটু ধরনের উল্টোপাল্টা নাম মাথায় আসছে। কেন এমন হচ্ছে? তাকে বিপদে ফেলে দেবতারা কি মজা দেখছেন? আড়াল থেকে বলছেন, এতদিন ডাকনি, এবার বোঝো ঠেলা। গাড়িতে চড়বার অভ্যাস তমালের নেই। অফিস যাওয়া আসা বাসে, ট্রামে, বাড়ির পাশেই বাস গুমটি। এটা একটা বড় সুবিধে। বেরিয়ে টুক করে বাসে উঠে পড়লেই হলো। চেতলা ব্রিজের কাছে বাস থেকে নেমে শুধু 2টো স্টপেজ অটোতে। বাসের গোলমাল বা ভয়ঙ্কর লেট ধরনের কিছু হলে তবে ট্যাক্সি, তবে সেটাও বছরে 2-1বারের বেশি নয়। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে সামান্য চাকরি করে বছরে 2-1বারের বেশি ট্যাক্সি চড়া যায় না। সেই তমাল এখন চলেছে গাড়িতে। এমনি গাড়িতে নয়, মার কাটারি ধরনের দামি গাড়িতে। এরকম গাড়ি চড়া তো দূরের কথা, চোখে খুব একটা দেখেছে কিনা মনে করতে পারছে না সে। গাড়ি তো নয়, ছোটখাটো একটা এরোপ্লেন যেন। নরম সিটে বসার সঙ্গে সঙ্গে গা ডুবে গেছে। এসি চলছে বিড়বিড় করে, যেন ঘুম পাড়ানি গান গাইছে। হালকা একটা মিষ্টি গন্ধও আছে। সম্ভবত গাড়ির ভেতর সেন্ট ছড়ানোর কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে। মসৃণ হাইওয়ে দিয়ে গাড়ি ছুটেছে শাঁসা করে। ছুটছে না, ঝড়ের মতো উঠছে। এটাও তমালে বুক ঢিপঢিপ করার একটা কারণ। বাইরে তাকালে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে উল্টো দিক থেকে আসা লরি বা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগবে। গাড়ি উঠে যাবে আকাশে, তারপর ছিটকে পড়বে পাশের নালায়। কাল সকালের খবরের কাগজে বেরোবে, বিখ্যাত কোম্পানি রয় অ্যান্ড সন্স এর মালিক শিবপ্রসাদ রায় একটা পথ দুর্ঘটনায়। সঙ্গে তমালের নাম কি থাকবে? মনে হয় না থাকবে। মালিকের পাশে সামান্য কর্মচারীর নাম থাকার কোনো কারণ নেই। সে বেঁচে থাকলেও না, মরে গেলেও নয়। তবে তমালের ভয়ের মূল কারণ গাড়ির স্পিড নয়, সঙ্গের মানুষটি, তার সহযাত্রী। সেই কারণেই এই টেনশন। গলা শুকিয়ে কাঠ। সে বসে আছে সিটিয়ে। মনে হচ্ছে মালিকের সঙ্গে বসে যাওয়ার থেকে দরজা খুলে ঝড়ে উড়ে যাওয়া অনেক ভালো। তমাল আর চোখে তাকালো। শিবপ্রসাদ রায়ের মুখ থমথম করছে। হাতে ফাইল জাতীয় একটা কিছু খোলা। সেখানে লেখা কিছু নেই, শুধু কয়েকটা রঙিন গ্রাফ। সেই গ্রাফ এঁকে বেঁকে চলে গেছে পাতা জুড়ে। মানুষের হার্টের যেমন ইসিজি রিপোর্ট হয়, এটা তেমন কোম্পানির হার্টের ইসিজি। শিবপ্রসাদ রায় হাত তুলে তার ফিনফিনে সোনালি ফ্রেমের চশমা ঠিক করলেন। টাইয়ের গিট টেনে সামান্য নামালেন। তারপর হাতের ফাইল বন্ধ করে চোখ বুঝলেন। তমালের মনে হলো মানুষটা চোখ বুঝলে আরো বেশি রাগী হয়ে যায়। তার বুক ঢিপঢিপানি বেড়ে গেল, গলা ফাটছে। শিবপ্রসাদ রায়ের আসনের পাশে খাপ, সেখানে কাগজ, জলের বোতল উকি দিচ্ছে। কিন্তু তাতে লাভ নেই। মরে গেলেও হাত বাড়িয়ে ওই জল চাইতে পারবে না তমাল। খাওয়া তো দূরের কথা। কলকাতা আর কত দূরে? উর্দি পরা ড্রাইভার পিঠ সোজা করে গাড়ি চালাচ্ছে। শুধু উর্দি নয়, লোকটার মাথায় টুপিও আছে। একে যদি জিজ্ঞেস করা হয়, ভাই কলকাতা আর কত দূর, তাহলে সে নিশ্চয়ই ঘাড় ফিরিয়ে কঠিন চোখে তাকাবে। সেই চোখে বলবে, তুমি আমাকে প্রশ্ন করার কে হে? আর একটা কথা বললে গাড়ি পাশে দাঁড় করাবো, ঘাড় ধরে নামিয়ে দেব। তার থেকে চুপ করে থাকা ভালো। তমালের কান্না পাচ্ছে, আবার রাগও হচ্ছে। নিজের শরীরের উপর রাগ। একটা অসুখ বিসুখ হতে পারলো না।
ইনফ্লুয়েঞ্জা বা ফুড পয়জনিং ধরনের কিছু। নিজের পক্ষে সকালে স্নানে যাওয়ার তাড়াহুড়ো করতে গিয়ে পা মচকাতে পারতো, তাহলে সে আজ আর অফিসেই আসতো না। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে এই মারাত্মক গাড়ি যাত্রার প্রশ্ন উঠতো না। ভয়ঙ্কর গাড়ি যাত্রা কতক্ষণ চলছে? খুব বেশি নয়, তবে মনে হচ্ছে অনন্তকাল। বিপদের সময় 1 মিনিটকে 100 বলে মনে হয়। হাত ঘুরিয়ে যে ঘড়ি দেখবে সে সাহসও হচ্ছে না। এমডির পাশে বসে ঘড়ি দেখা নিশ্চয়ই একটা অন্যায় কাজ। এখনো পর্যন্ত শিবপ্রসাদ রায় তার সাথে কোন রকম মারাত্মক আচরণ করেছেন? না, করেননি। মারাত্মক কেন, কোন রকম আচরণই করেননি। গাড়িতে ওঠার পর একটা কথাও বলেননি, কিন্তু তাতে কিছু এসে যায় না। তার মতো অতি নগণ্য এক কর্মচারীর মালিকের পাশে বসে যাওয়াটাই মারাত্মক। দম বন্ধ করে দেওয়ার জন্য এর চেয়ে বেশি কিছু দরকার হয় না। ঘটনাটা একেবারেই হঠাৎ ঘটেছে। আজ সকালে অফিস যাওয়ার পরই সুধীর বাবু ডেকে পাঠালো। সুধীর ঘোষ অ্যাকাউন্টস অফিসার, মানুষটা ভালো। হিসেবের ঝামেলায় পড়লে অনেক সময় তমালকে বের করে আনে, অথচ ইচ্ছে করলেই ওপরে কমপ্লেন করতে পারত। এই ছেলে যোগ বিয়োগে কাঁচা। সেই নোটের ভিত্তিতে অন্য ডিপার্টমেন্টে তার বদলি হতে পারত, মেশিনে বা ফিল্ডে। এই কারণে তমাল সুধীর বাবুকে পছন্দ করে, একটা কৃতজ্ঞতা আছে। একটা কেলেঙ্কারি হয়েছে তমাল। কি কেলেঙ্কারি? কালই লন্ডন থেকে ফিরেই এমডি আজ প্ল্যান্ট ভিজিটে গেছেন। তাই নাকি? ওখানে সারাদিন থাকবেন, ঘুরে ফিরে দেখবেন, লাঞ্চের সময় ম্যানেজারদের সঙ্গে মিটিং করবেন। তমাল নার্ভাস গলায় বলল, এই রে, এই অফিসে ম্যানেজিং ডিরেক্টরের কথা শুনলে সবাই নার্ভাস হয়ে যায়। হওয়ারই কথা। কোম্পানি যেমন বড়, মালিকটিও তেমনি রাগী। শিবপ্রসাদ রায়ের রাগ সম্পর্কে নানা ধরনের সত্যি মিথ্যে গল্প চালু আছে। তার মধ্যে সব থেকে বড় মিথ্যে গল্প হলো ইয়ের গল্প। একবার মুম্বাইয়ের অফিসে টার্গেটে গোলমাল হয়ে গিয়েছিল বলে ভদ্রলোক নাকি এমন ধমক দিয়েছিলেন যে সেলস ম্যানেজারের প্যান্টে ইয়ে হয়ে গেছিল। শোকজ সাসপেনশন ট্রান্সফারের সত্যি গল্পের থেকেও ইয়ে হয়ে যাওয়ার মিথ্যে গল্প মানুষ বেশি বিশ্বাস করেছিল। তবে মানুষটা যে রাগী তাতে কোনো সন্দেহ নেই। কলকাতার অফিসে এলে গোটা অফিসটা একেবারে শান্ত হয়ে যায়। হাসি ঠাট্টা আড্ডা ঝগড়া সব বন্ধ। টেবিলে ঘুরে ঘুরে কাজকর্মের খোঁজ নেন। অনেকটা স্কুলে পড়া ধরার মতো অবস্থা। সুধীর বাবু বললেন, আমার দায়িত্ব ছিল তপবিজয় সেনের জন্য কাগজপত্র ফাইল করে দেওয়া। 7 তাড়াতাড়ি অফিসে এসে কাজটা করেও দিলাম, যত্ন নিয়েই করলাম। তারপর ফাইন্যান্স ম্যানেজারের কাজ বলে কথা। তারপর? তমাল উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো। সুধীর বাবু পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছতে মুছতে বললেন, এখন দেখছি গত জুনের সেলস রিপোর্টটা ফাইলে ঢোকাতে ভুলে গেছি। তপবিজয় সেনকে মোবাইলে ধরলাম, উনি তো শুনে আঁতকে উঠলেন। বললেন যে করেই হোক পাঠিয়ে দিন। শিবপ্রসাদ রায় যেমন মানুষ, হয়তো ওই রিপোর্টটাই চেয়ে বসবেন। তমাল বলল, কি হবে? ভাই তমাল, এই কাজটা তোমায় করতে হবে। আমায়? হ্যাঁ তোমায়। কাগজটা প্ল্যান্টে নিয়ে চলে যাও, চুপি চুপি তপবিজয় সেনের হাতে তুলে দেবে। মালিকের কাছে ফাইন্যান্স ম্যানেজারের হেনস্থা হলে আমার কি অবস্থা হবে তা একবার অনুমান করতে পারছো? ভেবেছিলাম আমি নিজেই যাব, কিন্তু কি জানি তাড়াহুড়োয় আর কি ভুলে গেছি। তাছাড়া হঠাৎ কোনো ফিগার লাগলে এখান থেকে ফোনে বলে দিতে হবে। এই সময় অফিস ছেড়ে নড়া আমার উচিত হবে না। অন্য কাউকে ভরসা করতেও পারছি না। কে জানে, হয়তো দেরি করে পৌঁছলে ততক্ষণে যা ঘটার ঘটে যাবে। প্লিজ তমাল, হাতে সময় আছে, তুমি রওনা দাও। হাওড়া থেকে 10টা 52 ট্রেন ধরেছে তমাল। স্টেশন থেকে রিক্সাতে প্ল্যান্টে পৌঁছতে আরো 20 মিনিট। সব মিলিয়ে 2.5 ঘন্টার বেশি। তবে কাজ হয়েছে। লাঞ্চের মাঝখানে এসে কাগজ পৌঁছে দিয়েছে। ভেবেছিল তখনই পালিয়ে আসবে। ট্রেন ধরে কলকাতা। তপবিজয় সেন আটকে দিলেন, বললেন, খেয়ে যাবে তমাল? খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল চমৎকার। সরু চালের ভাত, হালকা মুগের ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মাছ মাংস তো আছেই। এমনি নাকি বহুদিন বাঙালি রান্না খাননি। এতদূর পর্যন্ত ঠিক ছিল। গোলমালটা হলো এরপর। তমাল যখন বেরোতে যাচ্ছে তখন গেটের কাছে আসতেই দারোয়ান তাকে প্রায় ঠেলে সরিয়ে দেয়।
সরুন সরুন সাহেব বেরোচ্ছে, সরুন বলছি। তড়ি ঘড়ি সরে দাঁড়ালো তমাল। সত্যি সত্যি শিবপ্রসাদ রায় বেরিয়ে এসেছেন। দল বেঁধে ম্যানেজাররা আসছে পিছু পিছু। উঠতে পড়া ড্রাইভার ছুটে এসে গাড়ির দরজা খুলে দিল। ম্যানেজিং ডিরেক্টর কিছু একটা বলার জন্য মাথা ঘোরালেন, আর তখনই চোখ পড়ে গেল তমালের উপর। থমকে দাঁড়ালেন। হাতের ছাতা ব্যাগ নিয়ে কাঁচের দরজার গায়ে মিশে যেতে চেষ্টা করলো তমাল। সোনালী চশমার উপর দিয়ে ভুরু কুঁচকে এমনি বললেন, ইয়াং ম্যান, আপনাকে কোথায় যেন দেখেছি। শিউরে উঠল তমাল। কোথায় বলুন তো? শিবপ্রসাদ রায়ের গলায় অস্বস্তি। কাঁপা পায়ে এবার এগিয়ে এলো তমাল। কিছু একটা বলতে গেল, কিন্তু সেই কথা গলা দিয়ে বের হলো না। ভেতরে আটকে রইল। কোম্পানির মালিক তাকে দেখেছে? অসম্ভব, তাকে চেনার কোনো কারণ নেই। কলকাতার অফিসে দেখে থাকলেও মনে রাখার প্রশ্নই ওঠে না। সে 150 কর্মচারীর মাত্র একজন, তাও ওপরের দিকের কেউ নয়, নিচের দিকের কর্মী। শিবপ্রসাদ রায় গাড়ির দরজায় হাত রেখে ভুরু কুঁচকে বললেন, কোথায় দেখেছি? মুম্বাইতে। খুব চেনা চেনা লাগছে। বাই এনি চান্স আপনি কঙ্কনের কেউ হন? কঙ্কন? কে কঙ্কন? এই নামে তো কাউকে চেনা দূরের কথা, এমন নাম তমাল কখনো শুনেইনি। তারপর হাঁটু কাঁপতে শুরু করেছে। অফিসার, ম্যানেজার, পিয়ন, আর্দালি, ড্রাইভাররা সবাই তাকিয়ে আছে তার দিকে, যেন একটা আজব বস্তু দেখছে। তমাল আবার এগিয়ে কিছু বলতে গেল, তার আগেই তপবিজয় কয়েক পা এগিয়ে এলেন। বললেন, স্যার, এ আমাদের কলকাতা অফিসের স্টাফ তমাল, অ্যাকাউন্টসে আছে, ভালো ছেলে। শিবপ্রসাদ রায় ঠোঁটের ফাঁকে সামান্য হেসে বললেন, হুম, ও তাহলে আমি ভুল করেছি। হঠাৎ খুব চেনা চেনা লাগলো। তমাল এগিয়ে এসে হাত জোড় করলো এবং বুঝতে পারলো শুধু হাঁটু নয়, তার গোটা শরীর কাঁপছে। তপবিজয় আবার হাসি মুখে বললেন, তমাল কলকাতার একটা কাগজ দিতে এসেছিল স্যার, দিয়েই ফিরে যাচ্ছিল। আমি ধরে বললাম, খেয়ে যাও, ডোন্ট ওয়ারি, অনেক ট্রেন পাবে। শিবপ্রসাদ রায় মাথা নেড়ে বললেন, ঠিক বলেছেন। তারপর তমালের দিকে তাকিয়ে বললেন, কি তুমি কলকাতায় ফিরবে? ঢোক গিলে তমাল কোন রকমে বলল, হ্যাঁ স্যার। একেই কি বলে রেড লেটার যে? খোদ মালিক তার সঙ্গে কথা বলছে। শুধু কথা বলছে না, একেবারে তুমি তুমি করে বলছে। এরপরই ঘটলো আসল ঘটনা। ঘটনা না বলে তমালের পক্ষে দুর্ঘটনা বলাই উচিত। শিবপ্রসাদ রায় হাত বাড়িয়ে বললেন, দেন ইউ ক্যান কাম উইথ মি। আমার সঙ্গে যেতে পারো। কোনো অসুবিধা আছে? আমি তোমাকে কলকাতা পর্যন্ত লিফট দিচ্ছি। তমালের মনে হলো মাটি কেঁপে উঠলো। মানুষটা বলছে কি তাকে লিফট দেবে? কি যেন বলে উঠলো, নাও নাও, উঠে পড়ো তমাল, স্যার যখন বলছেন। তমাল দরদর করে ঘামছে। সে কি ছুটে পালাবে? শিবপ্রসাদ রায় এবার ঠান্ডা গলায় বললেন, নাও এসো, আমার দেরি হয়ে যাচ্ছে। এরপর আর কিচ্ছু করার নেই। তমাল যখন গাড়িতে উঠছে, তখন তার মনে হচ্ছে গাড়িতে নয়, উঠছে ফাঁসির মঞ্চে। সেই ফাঁসির মঞ্চ ছুটছে। কি যেন নাম তোমার? চোখ বোঝা অবস্থাতেই প্রশ্ন করলেন। চমকে উঠল তমাল। বুকের ঢিপঢিপানি মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। হার্ট ফেল করলো নাকি? ও, তমাল তমাল। তা তুমি কি জল খাবে? তমাল অবাক হলো। মানুষটা তার তেষ্টার কথা জানতে পেরেছে। না স্যার, ঠিক আছে। শিবপ্রসাদ রায় চোখ খুললেন, একটু হেসে বললেন, না ঠিক নেই, জল খাও জল খাও। কথা শেষ করে সিটের খাপ থেকে জলের বোতল এগিয়ে দিলেন। কাঁপা হাতে বোতল ধরলো তমাল। চলন্ত গাড়িতে জল খাওয়া বেশ ঝুঁকির ব্যাপার। ভেতরে জল পড়লে কেলেঙ্কারি। তুমি অ্যাকাউন্টসে কোন দিকটা দেখো। মুখ খোলা বোতল থেকে জল চলকে পড়লো, তবে গাড়িতে নয়, পড়লো তমালের পায়ে। এই রে, পড়া শুরু হয়ে গেছে। এবার আসবে বকাঝকা, কালই আসবে চিঠি। সুধীর বাবু সেই চিঠি ধরাতে ধরাতে বলবেন, তোমার জন্য খুবই খারাপ লাগছে তমাল। তোমাকে মেশিনে ট্রান্সফার করা হয়েছে। কাল থেকে নাইট ডিউটি, সঙ্গে রাতের খাবার আনবে। ক্যান্টিনে বেশি দিন খেলে পেটে সমস্যা হবে। তমাল কাঁদো কাঁদো গলায় বলবে, আমাকে বাঁচান সুধীর বাবু, প্লিজ বাঁচান। সুধীর ঘোষ গম্ভীর হয়ে ফাইলে মন দেবেন। বলবেন, আমার কিছু করার নেই রে ভাই, কোন মালিকের অর্ডার। তমাল এমডির দিকে তাকিয়ে বলল, স্যার বেশি কিছু নয়, আগের দিনের সেলের হিসেব চেক করি, এন্ট্রি করতে পাঠিয়ে দিই স্যার।
শিবপ্রসাদ রায় বললেন, তুমি রিল্যাক্স করে বসো। না ঠিক আছে স্যার। না ঠিক নেই, আমি খেয়াল করেছি তুমি পুরো পথটাই স্ট্রেস নিয়ে বসে আছো। বি ইজি। এতক্ষণ পিঠ সোজা করে বসেছিল তমাল, এবার সিটে হেলান দিল। শিবপ্রসাদ রায় জানলা দিয়ে বাইরে তাকালেন, হালকা গলায় বললেন, আসলে কি হয় জানো তমাল, অনেক সময় চেনা মানুষকে চেনা যায় না, আবার অচেনা কাউকে খুব চেনা মনে হয়, তাই না? এমডি মুখ ঘুরিয়ে তাকালেন, হাসলেন। তমাল কি করবে বুঝতে পারছে না। মালিক হাসলে কি করতে হয়? হাসতে হয়। আরো আছে, একজন মানুষকে একভাবে চিনলাম, হয়তো কিছুক্ষণ পর দেখা গেল মানুষটা তা নয়, সম্পূর্ণ অচেনা ঠেকলো। তোমার বেলায় হয়েছে প্রথমটা, কোথায় যেন দেখেছি মনে হলো। কঠিন কথা, পুরোটা বুঝতে পারলো না তমাল, তবে শুনতে বেশ সহজ লাগলো। উনি কি আবার অফিসের কাজের কথায় আসবেন? আসবেন মনে হয়। বড় মানুষেরা এরকমই হয়, কঠিন কথার আগে সহজ আচরণ করে। অফিসের হিসেব চেক করার সময় তুমি ভুল পাও? তমাল চুপ করে রইল। না, চাকরিটা বোধহয় আর বাঁচানো গেল না। কালই কপালে চিঠি ঝুলছে। মরতে কেন যে সুধীর বাবুর কথায় ছুটে এলো, একটা কিছু বলে। অতগুলো ম্যানেজার মিলে তাকে মালিকের গাড়িতে তুলেই বা দিল কোন আক্কেলে? কি বা করার ছিল? খোদ মালিক যদি গাড়িতে উঠতে বলে। কি হলো, বললে না কত ভুল পাও? তমাল ঢোক গিলল। কি বলবে? বেশি বলবে না কম? কোনটা বললে এমনি রাগ করবে না? মনে হয় ভুল পাই না বলাটাই ঠিক হবে। ওপরের লেভেলের লোকেরা ভুলের কথা শুনতে পছন্দ করে না। তমালের মুখ ফসকে বেরিয়ে গেল, কিছু ভুল পাই স্যার। গুড। যত বেশি ভুল পাবে তত বুঝবে নিজের কাজ ঠিক করছো। ভুল করতে করতে ঠিকই পৌঁছানো যায়। চেষ্টা করব স্যার, অবশ্যই চেষ্টা করব। আশ্চর্যের ব্যাপার হলো, তমালের এখন তার সঙ্গে কথা বলতে আগের মতো অসুবিধা হচ্ছে না। কই বকাঝকা তো কিছু নেই, বরং কথাগুলোও সুন্দর। গান শুনবে? গান? তমাল চমকে উঠল। রাগী মালিকের মুখে এ কি কথা? শোনো, ভালো লাগবে। আমার সঙ্গে সবসময় রবীন্দ্রসঙ্গীতের ভালো কালেকশন থাকে, আনকমন সব গান। এক একদিন এক এক রকম নিয়ে বেরোই। আজ সম্ভবত পূজা পর্যায়ে সিডি আছে। শিবপ্রসাদ রায় সামান্য গলা তুলে ড্রাইভারকে বললেন, চরণ, টেপটা চালিয়ে দাও তো। তমাল মুগ্ধ, এতটাই মুগ্ধ যে সে কিছু বলতেও পারছে না। ফিরে গিয়ে যখন সে এই গল্প বলবে, কেউ বিশ্বাস করবে? ডাক সাইটে মানুষটা তার মতো এক অকিঞ্চিৎকর কর্মীকে গান শুনিয়েছে, এ কথাকে বিশ্বাস করার মতো? তমাল এবার একটা কাণ্ড করলো। হাত বাড়িয়ে সহজভাবে বলল, স্যার আর একবার জলের বোতলটা দেবেন, তেষ্টাটা না মেটেনি। একটুও না ফেলে বেশ খানিকটা জল খেয়ে ফেললো তমাল। জামার হাতায় মুখ মুছতে মুছতে রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য তৈরি হলো। মনে মনে সুধীর ঘোষকে ধন্যবাদ জানালো। এই গরমের মধ্যে ট্রেনের ভিড় ঠেলে তাকে এতদূর পাঠানোর জন্য ধন্যবাদ। ওই মানুষটার জন্যই তো এই বিরল অভিজ্ঞতা, শিবপ্রসাদ রায়ের সঙ্গে বসে গান শোনা। কিন্তু গান শুরু হওয়ার মুখেই একটা কাণ্ড ঘটলো। বিকট আওয়াজ, গাড়ির পাশে যেন বোমা ফাটলো। চরণ সর্বশক্তি দিয়ে ব্রেক করলো। ঝাঁকুনি দিয়ে গাড়ি থমকে দাঁড়ালো মাঝপথে। ঝাঁ চকচকে রাস্তার পাশে একটা ঝুপড়িতে বসে আছে তমাল। পাশে রায় অ্যান্ড সন্স কোম্পানির কর্ণধার শিবপ্রসাদ রায়। দুজনের হাতে কাঁচের গ্লাস, তাতে চা। চায়ের স্বাদ খারাপ। তমাল তার মালিককে এই চা খেতে বারণ করেছিল, তিনি শোনেননি, বরং আরো একবার খাবেন বলে ঘোষণা করে রেখেছেন। বিকেলে আলো ফুরোতে আর বেশি দেরি নেই। চওড়া রাস্তা দিয়ে কলকাতার দিকে গাড়ি ছুটে যাচ্ছে ঝড়ের মতো। তমাল চেয়েছিল মোবাইলে খবর দিতে, ল্যান্ড থেকে যদি কোনো গাড়ি পাঠানোর ব্যবস্থা করা যায়। শিবপ্রসাদ রায় রাজি হননি। থাক, বরং এসো তমাল, এই ঝুপড়িটায় গিয়ে চায়ের খোঁজ করি। চা? স্যার আপনি এখানে চা খাবেন? শিবপ্রসাদ সামান্য হেসে বললেন, কেন, তুমি খাবে না? তুমি না খাও, আমি খাবো। অনেকদিন রাস্তায় বসে চা খাইনি। সেই চা খাওয়া চলছে। শুধু চলছে না, দুজনেই বসে পড়েছে ঝুপড়ির বাইরে পাতা কাঠের বেঞ্চে। বেঞ্চের পায়ায় মনে হয় কোনো গোলমাল আছে, মাঝে মাঝে ঢকঢক করছে। তমালের অসুবিধা হলেও কোটটাই পরা মানুষটার মনে হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে। তিনি বেশ আরাম করেই বসে আছেন। তমাল আরো মুগ্ধ।
বড় মানুষ একেই বলে। ছোটখাটো সমস্যা নিয়ে এরা ভাবে না। খানিক দূরে চরণ ফেটে যাওয়া গাড়ির চাকা বদলাচ্ছে। এখনো তার মাথায় টুপি। জ্যাক লাগিয়ে গাড়ি উঁচু করছে সে। তার পাশে উবু হয়ে বসে আছে ৮-৯ বছরের এক বালক। খালি গা, ঢলঢলে হাফ প্যান্টে দড়ি বাঁধা। বালকটি সম্ভবত আশেপাশের গ্রামে গরু চড়ায়। হাতে একটা খাটো ধরনের লাঠিও আছে। গভীর মনোযোগ দিয়ে কিছুক্ষণ চাকা বদল দেখে সে এবার গাড়ি পর্যবেক্ষণে মন দিয়েছে। জানলা দিয়ে উঁকি মেরে দেখছে, গাড়ির গায়ে হাত বুলোচ্ছে। তমাল চা খেতে খেতে দূর থেকে নজর রাখছে। এই ধরনের ছেলে পেলে ছিঁচকে চোর হয়, গাড়ি থেকে জিনিস তুলে পালায়। বাড়াবাড়ি করলে ধমক দিতে হবে। শিবপ্রসাদ রায় চায়ের গ্লাস নামিয়ে বললেন, তুমি সঙ্গে আসায় ভালোই হলো, নইলে একা একা বসে থাকতে হতো। আমারও খুব ভালো লাগছে স্যার। বানিয়ে বলছো না তো? তমাল হেসে বলল, সত্যি স্যার, আপনার সম্পর্কে কত কি শুনেছিলাম। আমার সম্পর্কে শুনেছিলে? কি শুনেছিলে? তমাল লজ্জা লজ্জা মুখ করে বলল, শুনেছিলাম আপনি স্যার ভীষণ রাগী। শিবপ্রসাদ রায় হাতে গ্লাসটা নামিয়ে চোখ বড় করে বললেন, রাগী? কেমন রাগী? স্যার, আপনার রাগ মেজাজ নিয়ে অনেক রকম গল্পও আছে অফিসে। একটা গল্প বলো দেখি। একবার নাকি স্যার কোনো ম্যানেজার আপনার ধমক খেয়ে। বলতে বলতে থেমে গেল তমাল। উঠে গিয়ে গলা তুলে ধমক দিল, এই ছেলে, কি করছিস ওখানে? যা ভাগ বলছি। শিবপ্রসাদ রায় আলতো ভঙ্গিতে বললেন, ছেড়ে দাও, ও কিছু করবে না। তমাল উত্তেজিত গলায় বলল, করবে না মানে? আপনি স্যার চেনেন না এদের? এক একটা খুদে ডাকাত, সুযোগ পেলেই একটা কিছু নিয়ে পালাবে। দেখছেন না কেমন ঘুরঘুর করছে। কথাটা শেষ করে আবার গলা তুলল তমাল, এই ছোড়া, গাড়ির দরজা খুলছিস কেন? যে গাড়িকে খানিক আগেও ফাঁসির মঞ্চ মনে হচ্ছিল, তার প্রতি কেমন যেন প্রচ্ছন্ন মমতা তৈরি হয়ে গেছে। তমাল নিজেই অবাক হলো, ভালোও লাগছে। বদ ছেলেটা আবার ঘুরে এসে চরণের পাশে বসেছে। নাট বোল্ট টায়ার এগিয়ে সাহায্য করছে। বেটা ওখান থেকে কিছু হাতাবার ধান্দা করছে না তো? শিবপ্রসাদ রায় বললেন, আমাকে ধমকের গল্পটা শেষ করলে না তো? তমাল একগাল হেসে বলল, স্যার সেই ম্যানেজার নাকি প্যান্টে। গলা ফাটিয়ে হেসে উঠলেন শিবপ্রসাদ। ঝুপড়ির মালিক চা তৈরি বন্ধ করে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। তমালের দারুণ লাগছে, লাগারই কথা। তার গল্প শুনে একজন এত বড় মানুষ গলা ফাটিয়ে হাসছে, স্বপ্নের মতো মনে হচ্ছে। তমাল সিদ্ধান্ত নিয়ে ফেললো, আজ কলকাতায় ফিরে রাতে ঘুমোবে না। টেলিফোন করে সবাইকে এই ঘটনা বলবে। মোবাইলের কার্ড ফুরিয়ে গেলে যাবে, কুছ পরোয়া নেই। চরণ তমালের দিকে হাত তুলল। চাকা বদল হয়ে গেছে। আসুন স্যার, গাড়ি রেডি। জাস্ট আ মিনিট তমাল। কথাটা বলে বাঁ হাতের কোড়ে আঙুল তুলে দেখালেন শিবপ্রসাদ রায়। তারপর স্বচ্ছন্দে হেঁটে মাঠের দিকে এগিয়ে গেলেন। গুনগুন করে গানও গাইছেন যেন। তমালের ইচ্ছে করছে অফিসে সবার মাথায় মুগুরের বাড়ি মারে। ছি ছি, এমন একটা হাসি খুশি মানুষ সম্পর্কে কত কথাই না বলে ওরা। ভাগ্যিস আজ এসেছিল সে, তাই তো এত বড় মানুষটাকে চিনতে পারলো। শীষ দিতে দিতে গাড়ির কাছে এগিয়ে এলো তমাল। খালি গায়ের বালকটি এখনো গাড়ির গা ঘেঁষে দাঁড়িয়ে। তমাল সতর্ক হলো, বেটা ছিনতাই টিনতাই করবে না তো? বলা যায় না। সন্ধে নামছে, এই সময়টাতে হাইওয়ে চুরি ছিনতাইয়ের প্রকৃষ্ট সময়। অন্ধকারের মাঠে গা ঢাকা দিলে কে ধরবে? স্যারের হাতে দামি কিছু নেই তো? ঘড়ি, মোবাইল। চোখ মুখ শক্ত করে এগিয়ে এলো তমাল। ছেলেটা দাঁত বের করে হেসে সরে দাঁড়ালো। কি হলো তমাল? কিছু হয়নি স্যার, ছেলেটাকে তাড়াচ্ছিলাম। আপনি উঠুন স্যার। ড্রাইভারকে সরিয়ে নিজের হাতে গাড়ির দরজা খুলে দিল তমাল। ভেতরে আলো জ্বলে উঠেছে, মায়াময় নরম আলো। শিবপ্রসাদ রায় পকেট থেকে মানি ব্যাগ বের করলেন। দু আঙুলে ১০০ টাকার নোট বের করে এগিয়ে দিলেন অন্ধকার ঘেঁষে দাঁড়ানো ছেলেটির দিকে। নাও ধরো। তমাল স্তম্ভিত, মানুষটা কি করছে? ছেলেটা ঝাঁপ দিয়ে চোখের নিমেষে মানি ব্যাগটা ছিনিয়ে নিতে পারে, তারপর এক লাফে নালা পেরিয়ে মাঠের জল কাদা ভেঙে ছুটবে। কে ধরবে তখন? স্যার বোধহয় ভুলে গেছেন এটা লন্ডন নয়। ছেলেটা আরো কয়েক পা পিছিয়ে গেল। শিবপ্রসাদ বললেন, কি হলো নাও, তুমি তো চাকা বদলাতে সাহায্য করেছো, আমি দূর থেকে দেখেছি। নাও, এটা তোমার বকশিস। ছেলেটা এবার হাসলো, তারপর দুপাশে জোরে মাথা নাড়িয়ে
উল্টো মুখে দৌড় লাগালো ট্রেনে। একবার টায়ার ফাটলে গাড়ি সাধারণত আস্তে চলে, এই গাড়ি ছুটছে আরো জোরে। কলকাতায় পৌঁছতে দেরি নেই, আর অল্প কিছুক্ষণের মধ্যেই শহরে ঢুকে পড়বে তারা। মৃদু স্বরে গান চলছে, অচেনা রবীন্দ্রসঙ্গীত। শিবপ্রসাদ রায় চোখ বুজে আছেন। তমালের মনটা খারাপ হয়ে গেছে। তার খালি মনে হচ্ছে মানুষকে সত্যিই চেনা যায় না, বড় ছোট কোনো মানুষকেই নয়। শুনছিলেন লেখক প্রচেত গুপ্তর লেখা গল্প অচেনা। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।